বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছো, আমার জন্য দোয়া করো। তোমাদেরকে আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী কেপলার সূর্যের চারিদিকে যে গ্রহগুলো আবর্তন করছে তার গতি, এই গ্রহগুলোর গতি সম্পর্কিত কতগুলো সূত্র কেপলার দিয়েছেন। কিন্তু এই সূর্য এবং গ্রহ, যে কোনো গ্রহ বা যে কোনো দুইটি গ্রহ, তাদের এই যে গতি এখানে ক্রিয়া করে, তাদের মধ্যে দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করবে, এই বল সম্পর্কে কোনো ধারণা বিজ্ঞানী কেপলার দেয়নি। বিজ্ঞানী নিউটন এই দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল, আকর্ষণ বল ক্রিয়া করে, এই ধারণা দিয়েছে বিজ্ঞানী নিউটন। প্রথমে এখানে আমরা আসি যে মহাকর্ষটা কি। মহাকর্ষ হলো যে দুটি বস্তু, যে কোনো দুইটি বস্তু, একটা গাছের দুইটি আম হতে পারে, পৃথিবী অথবা যে কোনো পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তু হতে পারে। এই দুটি বস্তু মধ্যে যে পারস্পরিক যে আকর্ষণ বল ক্রিয়া করে, এই বলটা হলো মহাকর্ষ বল। আর অভিকর্ষ হলো এই দুটি বস্তুর মধ্যে একটি বস্তু অবশ্যই পৃথিবী হতে হবে। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে, সেটা হলো তোমার অভিকর্ষ। তাহলে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য হলো কি, যে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা হলো অভিকর্ষ। আর পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা হলো কি, অভিকর্ষ। আমরা প্রথমে শুরু করব নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে আমি দুটি বস্তু যাদের ভর m1 এবং m2, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব ধরা হয়েছে d। নিউটন বলছে এই দূরত্বটাকে যদি আমরা ধ্রুব রাখি, দূরত্ব স্থির কিন্তু ভর পরিবর্তন, যেমন মনে করি এটা 2 কেজি ভর, এটা 3 কেজি ভর, দূরত্ব 1 মিটার। আবার 1 মিটার দূরত্বে এটা মনে করো 6 কেজি ভর, এটা মনে করো 4 কেজি ভর, ভর চেঞ্জ করে দেওয়া হচ্ছে, তো দূরত্ব সর্বদা কনস্ট্যান্ট রাখা হচ্ছে। তখন নিউটন বলছে এদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে, ওই দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক হবে। অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ বল যদি F হয়, তাহলে F ইজ প্রপোর্শনাল টু m1 m2, যখন ডি টা স্থির। আবার ভর যদি স্থির রাখা হয়, এটা মনে করো 3 কেজি ভরের বস্তু, এটা 6 কেজি ভরের বস্তু, সব এই 3 আর 6 কেজি এই দুটো ভর আর চেঞ্জ করা হবে না, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করতে হবে। হয়তো প্রথমে 1 মিটার দূরত্বে রাখছো, পরে মনে করো 2 মিটার দূরত্বে রাখছো, পরে মনে করো 5 মিটার দূরত্বে রাখছো, তখন তাদের মধ্যে আকর্ষণ বলের মান কেমন হবে? দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বল কমে যাবে। নিউটন বলছে সে আকর্ষণ বলের মান হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যখন m1 আর m2 এই দুইটা স্থির থাকে। এখানে আকর্ষণ বা আকর্ষণ যে বল, এটা ক্রিয়া করবে বস্তু দুইটির সংযোগ
সরল রেখা বরাবর ক্রিয়া করবে। আমরা যেরকম বক্ররেখা যেভাবে সংযোগ করি এই বরাবর কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করবে না, সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে কি দাঁড়ালো, দুটি বস্তুর মধ্যে পরস্পর যে বলে আকর্ষণ করে বা যে বলে আকর্ষিত হয় তা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা এখানে যদি সবগুলোকে পরিবর্তন করি, বারবার ভর পরিবর্তন করব, দূরত্ব পরিবর্তন করব, তাহলে সূত্রটা এরকম দাঁড়াবে F is proportional to m1 m2 divided by d square। এখানে দাঁড়াচ্ছে F equal to g m1 m2 divided by d square। আমরা জানি যে বল ভেক্টর রাশি, তাহলে আকর্ষণ বল এটা ভেক্টর রাশি। এই বলের দিক কোন দিকে হবে? এই দুইটা বস্তুর মধ্যে যার ভর বেশি, বেশি ভরের বস্তু কম ভরের বস্তুকে তার দিকে আকর্ষণ করবে। যদি এখানে m1 বড় হয় m2 ছোট হয়, তাহলে m2 ভরের বস্তুকে m1 ভরের বস্তু তার দিকে আকর্ষণ করবে। এখানে g হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয়। জি এর মান কখনো পরিবর্তন হয় না, সেটা একটা প্রশ্ন আছে, আমরা পরে পড়ব। এখানে যদি এই যে আকর্ষণ বল, এটা পরীক্ষাগুলি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এই দুটি বস্তুর মধ্যে এক ধরনের কণার বিনিময় হয়। গ্র্যাভিটন নামে এক প্রকার কণা আছে, এই কণার বিনিময়ে এই আকর্ষণ বল তৈরি হয়। যদি আমাদের এরকম হয় যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, মহাকর্ষীয় ধ্রুবকের যদি সংজ্ঞা চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা m1 আর m2 দুইটা বস্তুর ভর সমান এবং মনে করব সেটা এক একক, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিব 1। তাহলে F equal to দাঁড়াচ্ছে কি g 1 into 1 into 1 square, তার মানে g equal to F। এখান থেকে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা বলতে হবে। একক ভরের দুইটি বস্তু একক দূরত্বে রাখলে যে বলে পরস্পরকে আকর্ষণ করে ওই বলের সংখ্যা মানকেই মহাকর্ষীয় ধ্রুবক বলা হবে। সংখ্যা মান বলতে হবে, কারণ বলের একক নিউটন, কিন্তু জি এর একক তার নিউটন হবে না। যে 5 নিউটন বলে আকর্ষণ করে, তাহলে জি এর মান 5 হবে, কিন্তু নিউটন হবে না, তার একক হবে জি এর যে একক সেই একক হবে। এবার মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা পড়বা। মহাকর্ষীয় ধ্রুবকের যদি আমরা একক বের করতে চাই, একক বের করতে চাচ্ছি, তাহলে এখান থেকে g ইকুয়াল টু দাঁড়াচ্ছে f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে প্রথমে বলের একক হলো নিউটন, দূরত্ব মিটার স্কয়ার, কেজি কেজি, তাহলে কেজি স্কয়ার, তাহলে তার একক দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের একক। যদি এটা মাত্রা বের করতে চাও, জি এর মাত্রা বের করতে চাচ্ছি, বলের মাত্রা, বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, তাহলে ভর কেজি, তাহলে ভরের প্রথমে লিখতে হবে ভর ইনটু ত্বরণ, এই যে মাস এম, আর ত্বরণের একক বেগ বাই সময়, মানে মিটার পার সেকেন্ড স্কয়ার, তো তাহলে এল টি এর পাওয়ার -2, আর নিচে হলো কেজি, সেটাও মাস, তাহলে
এম এর পাওয়ার মাইনাস পার কেজি স্কয়ার নিছি। তাহলে কি দাঁড়ালো? প্রথমে এলো বলের একক লিখছ। প্রথমে এলো বল, ভর ইন্টু ত্বরণ, তাহলে মাস, ত্বরণ হলো এল মিটার টি টু দি পাওয়ার মাইনাস 2। এখন এটা হলো দৈর্ঘ্য একক, তাহলে এল স্কয়ার কেজি, ভর তাহলে এম এর পাওয়ার মাইনাস 2। তাহলে এখন কি থাকছে? মাইনাস 2 একটা ব্যাগ, এটা পরে লিখি এল কিউ এম এর পাওয়ার মাইনাস 1 টি এর পাওয়ার মাইনাস 2। এগুলো তার মহাকর্ষ ধ্রুবকের মাত্রা হলো এটা। এখন পরীক্ষা করে এই জি এর মান বের করছে ক্যাভেন্ডিশ জি এর মান নির্ণয় করছে এবং আন্তর্জাতিকভাবে এই জি এর যে মান নির্ণয় করেছে সেই মান জি এর মান হলো 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11। এই যে একক পেয়েছে এখানে কেজি মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আন্তর্জাতিকভাবে জি এর মান এটা নির্ণয় করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়? এই প্রশ্ন আসতে পারে, তাৎপর্য হিসেবে আসতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এত বলতে কি বোঝায়। তাহলে প্রথমে তুমি আগে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা লিখবা, কিছুক্ষণ আগে যেটা বলেছি ওই সংজ্ঞাটা লিখতে হবে। এরপর তোমাকে লিখতে হবে যে মহাকর্ষীয় ধ্রুবক এর মান এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় যে, এখানে চিন্তা করো জি এর মান, এটা হলো জি এর মান, তার মানে জি ইকুয়াল টু তোমার সূত্র কি? এফ ডি স্কয়ার m1 m2। এই এফ এর মান এইটা এত নিউটন, আর বাকিগুলো সব মান 1 1 করে ধরতে হবে। তার মানে m1 এর মান 1 কেজি, m2 এটার মান 1 কেজি, তাহলে 1 কেজি 1 কেজি 1 এই কেজি স্কয়ার হলো। ডি এর মান 1 মিটার, ডি স্কয়ার এই দেখো মিটার স্কয়ার হলো। তাহলে 1 কেজি ভরের দুইটি বস্তু যদি 1 মিটার দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে এফ এর মান, আকর্ষণ বলের মান হবে এত নিউটন। তাহলে প্রথমে মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা লিখবা, লেখার পর এবার বলবা যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে বোঝায় যে 1 কেজি ভরের দুইটি বস্তুকে যদি 1 মিটার দূরত্বে রাখা হয় বা স্থাপন করা হয় তবে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সে আকর্ষণ বলের মান এত নিউটন হবে। পরবর্তী প্রশ্ন, জি কে মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন? জিটাকে কেন মহাকর্ষ ধ্রুবক বলা হচ্ছে? এই কারণে জি কে মহাকর্ষ ধ্রুবক বলা হচ্ছে, এই যে দুইটা বস্তুকে তুমি যে মাধ্যমে রাখবা এই মাধ্যমের যে প্রকৃতি, এই প্রকৃতির উপর জি নির্ভর করে না, 1 নাম্বার। দ্বিতীয় হলো বস্তুদ্বয়ের যে প্রকৃতি তার উপরেও জি নির্ভর করে না। এখন মাধ্যমের প্রকৃতি বলতে কি বোঝায়? মাধ্যমের প্রকৃতি বলতে বোঝায় ওই মাধ্যমের প্রবেশ্যতা, দিকদর্শিতা, এইগুলো হলো মাধ্যমের প্রকৃতি। বস্তুর প্রকৃতি বলতে কি বোঝায়? বস্তুর প্রকৃতি বলতে বোঝায় বস্তুর ভর কেমন, বস্তু দুটির ভর কেমন, তারা কোন পদার্থের তৈরি, তাদের আকার কেমন, আকৃতি কেমন, এইগুলো তার বস্তুর প্রকৃতি।
এইগুলোর উপর, বস্তুর ভরের উপরে জি নির্ভর করবে না, তার আকৃতির উপর নির্ভর করবে না, কোন পদার্থ দিয়ে তৈরি তার উপরে নির্ভর করবে না, এইগুলোর উপরে জি নির্ভরশীল নয়। এই জন্য জিকে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো অভিকর্ষ ত্বরণ। এই যে অভিকর্ষ ত্বরণ, একটা বস্তু, আমার এই যে হাতে যে কলমটি আছে এটার ভর আছে, এটাকে আমরা যখন ছেড়ে দিব, এখন আমার হাতে ধরা আছে, এখন তার বেগ 0, যখন আমি এটাকে ছেড়ে দিব তখন পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ সেই বলটা হবে অভিকর্ষ বল। ফলে কি হবে, এই বস্তু বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে অভিকর্ষের প্রভাবে এই যে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধি পায়, আর এই বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষ ত্বরণ বলা হয়। এটাকে আমরা জি দিয়ে, তোমরা ক্লাস 10-এ পড়েছো, জি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এখন এই অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সম্পর্ক কি? অভিকর্ষ ত্বরণ ও ধ্রুবকের সম্পর্ক। মনে করো পৃথিবীর ভর এম আর ব্যাসার্ধ হলো আর। পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে এম ভরে একটি বস্তু আছে, তাহলে পৃথিবী ওই বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। তাহলে এখানে এই বলটাকে বলা হবে অভিকর্ষ বল, যেটা আমরা নিউটনের সূত্র থেকে বের করতে পারি। নিউটনের সূত্র কিছুক্ষণ আগে পড়েছে, F = G m1 m2 / d²। তাহলে এখানে আমাদের অভিকর্ষ বল F = হবে G, F = G ঠিক থাকবে, m1 মনে করো ক্যাপিটাল M, m2 মনে করো তোমার m, তাদের মধ্যে দূরত্ব হলো d²। তাহলে আমরা ধরেছি যে পৃথিবীর ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r, পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে m ভরে একটা বস্তু আছে। ওই বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে, অর্থাৎ অভিকর্ষ বল F = G m / d²। আবার এই যে F = আমরা জানি mg, দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে F বা mg = mm কাটা গেল, তাহলে G = G ক্যাপিটাল M / d²। অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক হলো এটা। অঙ্কের জন্য সূত্র ব্যবহার করা লাগবে, G = Gm / r²। এখান থেকে দেখা যাচ্ছে যে G এর মান, এই যে রাশিগুলো আছে এখানে, এই রাশিগুলোর মধ্যে ওই যে পৃথিবীর কেন্দ্র থেকে ডি দূরত্বে একটা বস্তু রেখেছি যার ভর m, এই m কিন্তু এখানে অনুপস্থিত, m নেই কিন্তু এখানে। তাহলে এই g এর মান ওই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর উপরে যে বস্তু রাখা হবে সেই বস্তুর ভরের উপর কি করবে না, নির্ভর করবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি g এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। প্রশ্ন আসতে পারে যে অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। এইখানে তোমার এইটুক গাণিতিক আসার পর এখানে লিখে দিতে পারবে। সমীকরণ থেকে দেখা যায় এখানে বস্তুর ভর অনুপস্থিত, অতএব অভিকর্ষ ত্বরণ
মানে বস্তু নিরপেক্ষ হলেও স্থান কি নিরপেক্ষ নয়। এখন যদি বস্তুটি ভূপৃষ্ঠে অবস্থিত হয়, এখানে না হয়ে বস্তু যদি এইখানে থাকে, এই জায়গায় এম ভরের বস্তু এইখানে, তখন এই ডি এর মান ডি ইকুয়াল তখন আর হবে। তাহলে বস্তু ভূপৃষ্ঠে অবস্থিত হলে ডি ইকুয়াল টু কত হবে আর হবে, তখন তোমার জি এর মান হবে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই কত আর স্কয়ার। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হলো এটা। এখন পৃথিবী আসলে এরকম গোলাকার নয়, পৃথিবীর আকারটা অধিবৃত্তাকার, অর্থাৎ এরকম আর কি। এখন এটা যদি কেন্দ্র হয়, এইখানে দেখো এই জায়গার যে ব্যাসার্ধ, পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কিছুটা চাপা থাকে, যেটাকে মেরু অঞ্চল বলা হয়। যে এটা এই অঞ্চলটা, এখানে যে ব্যাসার্ধ মানে এটা আর, এখানে যে ব্যাসার্ধ আর, দুইটা কিন্তু সমান না, এটা বিষুবীয় অঞ্চল। এটা তোমার মেরু অঞ্চল, সংক্ষেপে লিখলাম মেরু অঞ্চল। তাহলে এখানে জি এর মান আর এর সাথে কিভাবে আছে, আর এর বর্গের ব্যস্তানুপাতিক। আর এর মান বেড়ে গেলে জি এর মান কমে যাবে। দেখো বিষুব অঞ্চলে আর এর মান সব থেকে বেশি, তাহলে এখানে কিন্তু জি এর মান সব থেকে কম। আবার তুমি যা মনে করা বস্তু বিভিন্ন অবস্থানে এইভাবে ঘুরছে বস্তুটা, মনে করো, তাহলে বস্তুর ওজন ডব্লিউ ইকুয়াল আমরা জানি এম জি, ভর কনস্ট্যান্ট, কিন্তু জি কিন্তু সর্বদা পরিবর্তনশীল। যেমন দেখতে পাচ্ছ মেরু অঞ্চলে আর এর মান সব থেকে বেশি। এখানে যখন কোনো বস্তু থাকবে তখন তার অভিকর্ষ ত্বরণের মান কম, ফলে তার ওজন কিন্তু কমে যাবে। এখন এইখান থেকে বিষুব অঞ্চল থেকে যদি বস্তু যখন এইখানে আসবে, তখন ব্যাসার্ধ যখন আগের থেকে একটু কমে গেল, এখানে জি এর মান থেকে এখানে জি এর মান একটু বেড়ে যাবে, বস্তুর ওজন আর একটু বাড়বে। এইভাবে বস্তু আস্তে আস্তে যখন এইখানে আসবে, মেরু অঞ্চলে আসবে, তখন আর এর মান সব থেকে কম হয়ে যাবে। আর আর এর মান কম হলে জি এর মান সব থেকে বেশি হবে, অর্থাৎ বস্তুর ওজন কিন্তু এখানে সব থেকে বেশি হবে। জি এর মানের পরিবর্তনের সাথে সাথে বস্তুর ওজনের মান পরিবর্তন হবে। পরীক্ষা করে দেখা গেছে যে মেরু অঞ্চলে পৃথিবীর যে ব্যাসার্ধ, তার 21 গুণ বেশি ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ 21 কিলোমিটার বেশি। মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ, মেরু অঞ্চলের ব্যাসার্ধের কত কিলোমিটার বেশি? 21 কিলোমিটার বেশি। ফলে এখানে জি এর মান কি হবে? কম হবে। আমরা এটা আরো জি এর পরবর্তী আলোচনা এটা আরো আসবে আমাদের সেখানে। তাহলে আমরা জানলাম যে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন ঘটে, একটা কারণে এখানে দেখানো হচ্ছে। এছাড়াও আরো বিভিন্ন কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন ঘটে। কি কি কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয় আমরা সেটা এখন আলোচনা করব। তাহলে জি হলো অভিকর্ষ ত্বরণ, ছোটতে জি। এটা কিন্তু ধ্রুব নয়, স্থান ভেদে জি এর মান পরিবর্তন ঘটে। তাহলে তিনটি কারণে জি এর মানের পরিবর্তন হয়। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। 1 নাম্বার, উচ্চতার ক্রিয়া বা প্রভাব।
2 নাম্বার আকৃতির পরিবর্তন। সেটা কিছুক্ষণ আগে একটু আলোচনা করলাম। 3 নাম্বার পৃথিবীর আহ্নিক গতির জন্য। এই 3টি কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন ঘটে, উচ্চতার কারণে পরিবর্তন ঘটে। পৃথিবীর আকৃতি কিছুক্ষণ আগে বলেছি, পৃথিবী একেবারে গোলাকার নয়, উপবৃত্তাকার, এবং সে আকৃতি দেখানো হয়েছে সেখানে। ওই আকৃতির কারণে কিন্তু জি এর মান পরিবর্তন হয়। অর্থাৎ এটা কিন্তু আলোচনা হয়ে গেল আর কি কিছুক্ষণ আগে, যে পৃথিবী মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কিছুটা কি থাকে, চাপা থাকে, সেখানে ব্যাসার্ধ থাকে কম, ফলে জি এর মান সেখানে সব থেকে বেশি। আর জি এর মান বেশি হলে বস্তুর ওজনও সেখানে সব থেকে বেশি হবে। আবার দেখেছি যে বিষুব অঞ্চলে, মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলে তোমার ব্যাসার্ধের মান বেশি, আর ব্যাসার্ধের মান বেশি হওয়ার কারণে ওইখানে জি এর মান কম, আর জি এর মান কম হওয়ার কারণে বস্তুর ওজন ওইখানে কমে যাবে, কারণ ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু জি, ভর তো কনস্ট্যান্ট থাকে। তাহলে যেখানে জি বেশি সেখানে ওজন বেশি, যেখানে জি এর মান কম সেখানে ওজনের মান কি হবে, কম হবে। এটা তোমার আকৃতির পরিবর্তন হলো এটা। তাহলে এটা আমার আলোচনা হয়ে গেল। এখন আসি আমরা উচ্চতার ক্রিয়ায় কিভাবে জি এর মান পরিবর্তন ঘটে। প্রথমে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে নেওয়া হয়, উপরে ওঠানো হচ্ছে, তাহলে জি এর মান কেমন হবে? তাহলে প্রথম প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠ হতে উপরের দিকে জি এর মান কেমন হবে? মনে করো পৃথিবীর ভর এম এবং তার ব্যাসার্ধ হইল আর। একটা বস্তুকে আমরা এই ভূপৃষ্ঠ থেকে এইচ উপরে, এইখানে একটা বস্তু অবস্থিত যার ভর হল এম ভরে একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে আছে বস্তুটি। এখন আমরা যে ভূপৃষ্ঠে, যখন বস্তুটা এইখানে থাকবে ভূপৃষ্ঠে, তখন এইখানে ত্বরণের মান আমরা কিছুক্ষণ আগে জেনেছি। তাহলে ভূপৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যদি আমরা সেটাকে জি ধরি, জি এম বাই আর স্কয়ার, সমীকরণ নাম্বার 1। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরে, এইখানে যে অভিকর্ষ ত্বরণ, এইখানে মনে করো অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, আর এইখানে অভিকর্ষ ত্বরণ ধরেছে জি। তাহলে এইচ উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ সংক্ষেপে লিখি, জি প্রাইম ইকুয়াল টু জি পৃথিবীর ভর, আর এর মান হবে কত, আর প্লাস এইচ। সমীকরণ নাম্বার দেওয়া হলো 2। এখন আমরা একটাকে একটা দিয়ে ভাগ করে দিতে পারি, অথবা এই দেখো জি এম এর মান জি আর স্কয়ার, এই যে এটার মান হবে জি কত, আর স্কয়ার। তাহলে 1 ও 2 হতে কি লিখতে পারি, জি প্রাইম ইকুয়াল টু এই জি এম এর মান জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র আমার অঙ্কের জন্য লাগবে। এটা
জিটাকে এইখানে লিখলে ভালো হয়। পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন উপরে কোনো দূরত্ব দেওয়া থাকবে, তো 2 মিটার দূরে বা 2 কিলোমিটার দূরে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো, তখন সূত্র হবে এটা, জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আমরা এখানে এটাকে ক্যালকুলেশন করব যে এইখানে জি এর মান বেশি নাকি এইখানে বেশি, এটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখতে চাচ্ছি। দেখো এখানে আর প্লাস এটা হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, এটা আমি নিচে নিয়ে আসবো, তাহলে 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার ইন্টু জি। এখন আমরা ওটাকে নিচে নিয়ে এসেছি, এটা বর্গ এটা বর্গ, একটা হোল স্কয়ার দিয়ে দিয়েছি, পৃথক করে লিখি, এটার নিচে এটা লিখলে তাহলে 1 প্লাস এইচ বাই আর, আর এটাকে উপরে উঠাই দিয়েছি -2, তাহলে আমার দাঁড়াচ্ছে 1 প্লাস এইচ বাই আর হোল পাওয়ার -2 ইন্টু জি। তোমরা দ্বিপদী বিস্তৃতি পড়বা, 1 প্লাস এক্স হোল পাওয়ার -2, এটা সূত্র 1 মাইনাস 2x 3x স্কয়ার মাইনাস 4x কিউব, এইভাবে চলতে থাকবে। আমার এখানে যে x মানে হলো আর এইচ বাই আর, এখানে যদি বসানো হয় ওইটাকে, তাহলে আমার দাঁড়াচ্ছে কিভাবে, আমার বাম দিকে আছে জি প্রাইম 1 মাইনাস 2 এইচ বাই আর প্লাস 3 এইচ বাই আর হোল কিউব মাইনাস এরকম, তারপর চারটা লিখি 4 এইচ বাই আর হোল টু দি পাওয়ার এইচ বাই আর, এটা হোল স্কয়ার, এটা হোল কিউব, এইভাবে চলতে থাকবে। এখন আর এর মান মানে আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এইচ, অথবা এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর। এইচ এর মান পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই নগণ্য, তাহলে এটা ক্ষুদ্র সংখ্যাকে যদি আমরা বৃহৎ একটা সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগফলটা খুবই ক্ষুদ্র হবে। ক্ষুদ্রটাকে যদি আমরা আবার বর্গ করে দিই তাহলে আরো ক্ষুদ্র হয়ে যাবে, তাহলে এটার মান থেকে এটার মান আরো ক্ষুদ্র, এরপরে আর এরকম ক্ষুদ্র হতে হতে একসময় এটা শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এই এইচ বাই আর এর উচ্চ ঘাতের যে পদগুলি আছে, যেমন এটার ঘাত হলো 1, এটা হলো সব থেকে কম ঘাত বিশিষ্ট পদ, এটা 2, এটা 3, এবার 4, উচ্চ ঘাতের পদগুলোকে আমরা উপেক্ষা করব বা বর্জন করব, তাহলে আমাদের এইগুলো সব বাদ যাবে। তাহলে থাকবে কি আমাদের এখানে থাকবে আমাদের এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিকে একটা জি গুণ আছে এর সাথে, তাহলে আমার থাকছে 1 মাইনাস 2h বাই r ইন্টু জি। সর্বশেষ ক্যালকুলেশন আমরা এটা পেলাম। h এর মান যদি বাড়তে থাকে, মনে করো বস্তু এইখানে আছে, এইখানে গেল, h এর মান যদি বেড়ে যায় তাহলে এইটার মানটা বাড়বে, 2h বাই r এর মান বেড়ে যাবে। কিন্তু তাহলে 1 থেকে আবার বিয়োগ, তাহলে 1 মাইনাস 2h বাই r, এইটার মান কিন্তু কমে যাবে। অথবা 1 থেকে কিন্তু এটা বিয়োগ করা হচ্ছে, তাহলে এই বিয়োগ ফলটা 1 এর চাইতে ক্ষুদ্রতর, 1 এর চাইতে ছোট এটা, তাহলে 1 মাইনাস 2h বাই r লেস দেন 1, তাহলে 1 এর চাইতে ক্ষুদ্রতর, যেমন হাফ হতে পারে, এটা 1/3 হতে পারে, তাহলে এটার মান যদি হাফ হয়, তাহলে আমাদের দেখো জি প্রাইমের মান দাঁড়ায় হাফ জি। তাহলে জি প্রাইমের মান পৃথিবীর পৃষ্ঠে যে ত্বরণ, সেই ত্বরণের কিন্তু অর্ধেক। এটার মান যদি 1/3 হয়, তাহলে এরকম দাঁড়ায় 1/3 জি। তার মানে এইখানে যদি অভিকর্ষ ত্বরণ 30 হয়,
তাহলে এইখানে তার 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 10 হয়ে যাবে নাকি? তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 1 - 2h/r এই রাশিটি একের চাইতে ক্ষুদ্রতর, ফলে আমাদের জি প্রাইমের মান জি থেকে ক্ষুদ্রতর হবে। তাহলে বোঝা গেল কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে নেওয়া হবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে এখানে কিন্তু জি এর মান নির্দিষ্ট থাকতেছে না, যত উপরে যাব ততই জি এর মান আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তাহলে আমরা দেখলাম পৃথিবী পৃষ্ঠ যদি উপরে যায় তাহলে জি এর মান কি হয়, কমতে থাকে, ফলে বস্তুর ওজনও কি হবে, কমতে থাকবে। এবার আসি আমরা পৃথিবীর গভীরে। পৃথিবীর গভীরে বা নিচে পৃথিবীর ভর এম এবং তার ব্যাসার্ধ হইল আর। প্রথম একটা বস্তু এই ভূপৃষ্ঠের উপরে আছে, এখানে অভিকর্ষ ত্বরণ মনে করো জি। এটাকে তুমি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরে নিয়ে আসছো, এইখানে নিয়ে এসেছো বস্তুটাকে, এইচ গভীরে নিয়ে আসছো। বস্তু যখন ভূপৃষ্ঠে থাকবে তখন পৃথিবীর যে সমস্ত ভর, পৃথিবীর সমস্ত ভর দ্বারা এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, এই কেন্দ্রের দিকে আকর্ষণ করবে বস্তু, পৃথিবীর সমস্ত ভর দিয়ে আকর্ষণ করবে। এই ভূপৃষ্ঠের উপরে যদি এইখানে রাখো তাহলে পৃথিবীর সমস্ত ভর দিয়ে আকর্ষণ করবে। কিন্তু যখন তুমি বস্তুকে এইচ গভীরে নিয়ে এসেছো তখন পৃথিবীর এই যে অংশটা, এই অংশের যে ভর, এইটুকের যে ভর, এইটুকের ভর মনে করো তুমি এম প্রাইম। এই ভর দ্বারা এই বস্তুকে পৃথিবী তখন আকর্ষণ করবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত ভর দিয়ে কিন্তু এখন আর আকর্ষণ করবে না, বস্তুকে যখন এইখানে নিয়ে আসবা এই ভর দ্বারা আকর্ষণ করবে। তাই এইটুকের ভর কত আমাদের তো জানা নেই, তাহলে এই ভরের রাশিটা রাখা যাবে না। এখন ভর ইকুয়াল টু আমরা জানি আয়তন গুণ ঘনত্ব। এই ভরটাকে আয়তন ঘনত্বে রূপান্তর করে নিতে হবে। পৃথিবীর সকল স্থানের ঘনত্ব সমান না, সেই জন্য একটা গড় ঘনত্ব ধরা হয়। গড় ঘনত্ব মনে করো রো ধরে নেওয়া হলো পৃথিবীর। তাহলে আমরা এখান থেকে সূত্রে আসতে পারি, যখন ভূপৃষ্ঠে থাকবে এইখানে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হবে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। বস্তুটাকে যখন ভূপৃষ্ঠে রাখা হয়েছে এখানে অভিকর্ষ ত্বরণের মান হবে এটা। এই যে ভর ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব, এই যে ভি রো। এখন এই ভি তার সূত্র হবে 4/3 পাই আর কিউ আয়তনের সূত্র ইনটু রো। তাহলে এমটাকে ভেঙে দেওয়া যায়, উপরে হলো 4 পাই আর কিউ রো ডিভাইড বাই 3 আর স্কয়ার। আর স্কয়ার এবং আর কাটা গেল, তাহলে থাকলো আমার 4/3 পাই জি আর রো। সমীকরণ নম্বর 1। পৃথিবীর পৃষ্ঠে যখন বস্তু রাখবো তখন সেখানে অভিকর্ষ ত্বরণের মান এই সূত্র দিয়ে নির্ণয় করা যাবে। এবার আমরা বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই গভীরে নিয়ে এসেছি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব কত হবে? এইটুকু আমার আর, তাহলে এইটুকু হবে তোমার কত, আর মাইনাস এইচ। এই যে দূরত্বের বর্গ, দূরত্ব হবে আর মাইনাস এইচ। এখানে মনে করো অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, এইচ গভীরে, তাহলে আমার জি প্রাইমের মান হবে জি এম। এমটাকে ধরেছি এম প্রাইম ভর, দূরত্ব হলো আর মাইনাস এইচ হোল স্কয়ার। একইভাবে আমরা এই ভরের সূত্র
আয়তন গুণ ঘনত্বের সাহায্যে নির্ণয় করব। তাহলে সেখান থেকে কি পাবো, জি 4/3 উপরে 4 পাই এই আর মানে কিন্তু আর মাইনাস এইচ হোল কিউ ইন্টু রো, রো হলো পৃথিবীর গড় ঘনত্ব ডিভাইডেড বাই 3 আর কি আছে আর মাইনাস এইচ হোল স্কয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে 4/3 পাই জি আর মাইনাস এইচ ইন্টু রো, সমীকরণ নাম্বার কত 2। এইচ গভীরে জি এর মান হলো এটা। এখন আমরা যদি একটাকে এটা দিয়ে ভাগ করে দিই 2/1, তাহলে আমার জি প্রাইম বাই জি, এখানে দেখো 4/3 পাই জি 4/3 পাই জি আর রো কাটা যাবে, তাহলে উপরে হবে আর মাইনাস এইচ আর নিচে হবে আর। এখানে আমরা আর দিয়ে যদি ভাগ ভাগ করে লিখি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। পৃথিবীর যখন গভীরে এইচ গভীরে নেওয়া হবে তখন অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হইল এটা 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আগে দেখেছি এইটা 1 থেকে এটা বিয়োগ, তাহলে এটা যদি 1 থেকে বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফলটা একের চাইতে ক্ষুদ্রতর হবে, অর্থাৎ 1 মাইনাস এইচ বাই আর 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর এই রাশিটি একের চাইতে কি ক্ষুদ্রতর। ফলে যেমন এটা বলেছি এটা একের চাইতে ক্ষুদ্রতর হাফ হতে পারে, 1/3 হতে পারে, 1/4 হতে পারে, এরকম কোন সংখ্যা হতে পারে। তাই এখান থেকে আমরা বলতে পারি জি প্রাইমের মান ভূপৃষ্ঠের ত্বরণের থেকে কি কম হবে। তাহলে কি দেখা গেল, বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত গভীরে গভীরে নেওয়া হবে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। এখানে যা আছে এখানে কিন্তু আরো কম এরকম হবে। এখন যদি আমরা এইরকম অবস্থায় আসি, বস্তুটাকে যে এইচ এর মান পৃথিবীর যে ব্যাসার্ধ তার অর্ধেকে নিয়ে আসলাম, এইটুকু যে পৃথিবীর ব্যাসার্ধ আমি হয়তো এইখানে নিয়ে আসলাম, অর্ধেক পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমার এই যে এইচ এর মান হবে আর ডিভাইডেড বাই 2। তখন আমার সূত্রটা কেমন দাঁড়াচ্ছে, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ এর মান আর ডিভাইডেড বাই 2 ইন্টু জি। তাহলে এটা এটা কাটা গেল, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ জি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক পর্যন্ত নিয়ে আসি তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণের মান হবে পৃথিবী পৃষ্ঠে ত্বরণের মানের অর্ধেক। যদি এখানে অভিকর্ষ ত্বরণের মান 10 হয় আর পৃথিবীর ব্যাসার্ধ মনে করো তোমার 1000 কিলোমিটার, তুমি 500 কিলোমিটার গভীরে এসেছো, তাহলে এখানে মান হয়ে যাবে তোমার 5, অর্ধেক হয়ে যাবে। তাহলে এই সূত্র থেকে আমরা দেখলাম যে পৃথিবীর উচ্চতার ক্রিয়ায় দেখলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যেতে থাকি তাহলে জি এর মান কিন্তু আস্তে আস্তে কি কমে যায়, ফলে বস্তুর ওজনও কমে যায়। আবার কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে গভীরে আসতে থাকি সেখানে দেখলাম যে ভূপৃষ্ঠের যে ত্বরণ সেই ত্বরণের মানের থেকে গভীরে যত গভীরে আসবো ততই জি এর মান আস্তে আস্তে কমে যাবে, ফলে বস্তুর ওজনও কিন্তু কমে যাবে। কোন এক ব্যক্তি মনে করো ভূপৃষ্ঠে কোথায় কাজ করছে, সেখানে তার যে ওজন থাকবে, এখন মনে করো খনিতে 500 মিটার গভীর একটা খনি আছে, খনিতে যখন সে কাজ করবে তখন তার কিন্তু ওজন কম অনুভব করবে। একইভাবে একটা বস্তু ভূপৃষ্ঠে কাজ করছে, এটাকে মনে করো কারেন্টের লাইনের খুঁটির উপরে হয়তো 200 মিটার উপরে সে কাজ করছে, তো 200 মিটার উপরে তার ওজন কিন্তু ভূপৃষ্ঠে যে ওজন এখান থেকে কিন্তু হালকা অনুভব করবে সে, কারণ সেখানে কি জি এর মান কিন্তু কম এই কারণে। আবার আমরা যে ভূপৃষ্ঠের এই বস্তুটাকে যদি
ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচে আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্রে আসি, এইখানে দিয়ে চলে আসি, তখন এই এইচ এর মানটা আর এর সমান হবে পৃথিবীর কেন্দ্রে। তখন কি অবস্থা দাঁড়াবে? এইচ এর মান আর হয়ে যাবে এখানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ। কেন্দ্রে জি এর অবস্থা কেমন হবে? সেখানে এইচ এর মান হবে কত? আর। সেখানে অভিকর্ষ ত্বরণে জি প্রাইম মনে করো জি নট, তাহলে 1 মাইনাস আর ডিভাইডেড বাই আর ইন্টু জি, তাহলে এটা 0 হয়ে যাবে। 1 মাইনাস 1 0। অর্থাৎ বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে নেওয়া হয় তাহলে কিন্তু তার ওজন থাকবে না, কারণ পৃথিবীর কেন্দ্রে যদি ওজন ডাব্লিউ নট হয় তাহলে এম জি নট, যেহেতু জি নট এর মান 0, তাহলে সেখানে কিন্তু তার কোনো ওজন থাকবে না। এখন ওই যে ভূপৃষ্ঠের উপরে যে একটা সূত্র পেয়েছিলাম, উপরের দিকে যদি নেওয়া হয় তাহলে জি প্রাইমে পেয়েছিলাম 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এই সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু জি এর মান সঠিক হয় না। এই জন্য এই সূত্র দিয়ে অঙ্কটা করার, এই ভূপৃষ্ঠের উপরে কোনো বস্তু নিলে সেখানে জি এর মান কেমন হবে এই সূত্র দিয়ে করবো না। আমি ওই যে মাঝে যে সূত্রটা ওখান থেকে লিখলাম কি, জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। পৃথিবীর পৃষ্ঠের উপরে গেলে জি এর মান বের করবে এই সূত্র দিয়ে, গভীরে গেলে সূত্র হইলো এটা। আমরা যদি এমন যাই যে বস্তুটাকে পৃথিবীর যে ব্যাসার্ধ তার অর্ধেক উচ্চতা পর্যন্ত গেলাম, অর্থাৎ এই যে এইচ এর মান আর ডিভাইডেড বাই 2 যদি হয় এখানে, তাহলে এই 2 2 কাটা, আর আরো কাটা, 1 মাইনাস 1 0, তাহলে এইখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই অবস্থানেও বস্তুর ওজন থাকবে না। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন থাকে না। আর যখন কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের যে মান, সেই মানের অর্ধেক উচ্চতা পর্যন্ত উঠলে, এই যে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান কি হয়? সেখানে জি এর মান 0 হয়ে যায়। এই হলো তোমার উচ্চতার ক্রিয়া হলো এটা। তাহলে আজকে এই পর্যন্ত ভালো করে এটা পড়বা তোমরা। জি এর মান 3টি কারণে পরিবর্তন হয়। 1 নাম্বার কারণ, উচ্চতার ক্রিয়ায় জি এর মান পরিবর্তন ঘটে। দেখেছো যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণ জি এর মান ততই কি হয়? কমতে থাকে, ফলে বস্তুর ওজনও কমে যায়। দ্বিতীয় দেখেছি যে বস্তুকে যখন পৃথিবীর গভীরে নেওয়া হয় তখন জি এর মান কমে যায়, ফলে বস্তুর ওজনও কমে যায়। আরও দেখছি যে বস্তুকে যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে একেবারে কেন্দ্রে নেওয়া হয় তখন সেখানে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়, ফলে বস্তুর ওজন 0 হয়ে যায়। আরও দেখলাম যে বস্তুকে যখন পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরে নেওয়া হয় সেখানে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের অর্ধেক হয়ে যায়। আবার উপরের দিকে যখন পৃথিবীর ব্যাসার্ধের যে ব্যাসার্ধ তার অর্ধেক উচ্চতা পর্যন্ত গেলেই সেখানে কিন্তু জি এর মান থাকে না, জি এর মান সেখানে কি হয়ে যায়? 0 হয়ে যায়। দ্বিতীয় কারণ ছিল আকৃতি। পৃথিবীর আকৃতি সুষম গোলকের মতো নয়, উপবৃত্তাকার। কিছুক্ষণ আগে এটা বুঝিয়ে দিয়েছে আকৃতির কারণটা। এই যে মেরু অঞ্চলটা, এটা কিছুটা চাপা থাকে, আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি, ফলে এখানে জি এর মান কম। আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, সেখানে জি এর মান বেশি, ফলে বস্তুকে যখন বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হবে জি এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে ওজন কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। এখন আমরা যে জি এর আজকে যে সূত্রগুলো পেলাম সেগুলো আমরা ফাইন্ড আউট করি। 1 নাম্বার পেলাম F equal to G m1 m2 by d square। 2 নাম্বার পেয়েছি G equal to G capital M by d square, আর পৃথিবীর পৃষ্ঠে হলে capital M by r square। তৃতীয় নাম্বার পেয়েছি H উপরে
জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, অথবা 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। অঙ্কের জন্য আমরা এটা ব্যবহার করব। 4 নাম্বার পেয়েছি এইচ গভীরে, এইচ গভীরে আমরা পেয়েছি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস, শুধু এখানে 2 টা বাদ, এইচ বাই আর ইন্টু হলো জি। এখন 2 নম্বর সূত্র অনুযায়ী জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। দূরত্বের উপরে জি কেমন ভাবে নির্ভর করে? দূরত্ব কমে গেলে জি বেড়ে যাবে নাকি? এখন আমরা দেখলাম, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ভূপৃষ্ঠে থেকে বস্তু যখন গভীরে আনা হচ্ছে তখন তো ডি কমে যাচ্ছে, ডি এর মান কমে গেলে জি বেড়ে যাওয়ার কথা। কিন্তু উচ্চতার ক্রিয়ায় দেখেছি যে যতই গভীরে আসা হয় অভিকর্ষ ত্বরণ তত কমে যাচ্ছে। কেন যাচ্ছে? এই যে সূত্র কিন্তু এখানে এটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কেন? কারণ এই জি এর মান শুধু দূরত্বের উপর নির্ভরশীল না, এই পৃথিবীর ভরের উপরও নির্ভরশীল। দেখেছো যে এখানে যখন বস্তু থাকে, এই গভীরে যখন বস্তু থাকে, তখন পৃথিবীর সমস্ত ভর ওই বস্তুকে আকর্ষণ করে না। পৃথিবীর এই যে আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট যে যতটুকু ভর, এইটুকু আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর যে অংশ, এই ভর দ্বারা তখন সে আকর্ষিত হয়। এই কারণে এই ডি এর মান কমে গেলেও জি বেড়ে যাওয়ার কথা, কিন্তু এই জি তো আবার এম এর উপর নির্ভরশীল, সেখানে তো এম এর মান কমে যাচ্ছে। এই জন্য তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া হয় জি এর মান এই কারণেই কিন্তু এইখানে কমতে থাকে। তাহলে আজকে এ পর্যন্ত ভালো করে পড়ে রাখবো। আগামী দিন আমরা এই সূত্রের কিছু অঙ্ক সলভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।